যারা পাও নাই সিআর এর মাধ্যমে আমাকে লিস্টটা পাঠিয়ে দিও, আইডি লিখে মানে আইডি সরি মেইল আইডি গুলো দিয়ে, ঠিক আছে? মেইল আইডি গুলো দিয়ে পাঠিয়ে দিবা। ম্যাম এক্সেল ফাইলটাতে ছিল ম্যাম ওদের ইমেল গুলো, বাট আমি তো ওরা একজন একজন পাচ্ছে না করে খুঁজে ইনভিটেশন। খুঁজে নিতে পারবো না, আমার কথা বুঝতে তুই পারছো? যারা যারা ইয়ে হয় নাই তাদের মেলগুলো পাঠিয়ে দিও আর কি। আচ্ছা আমি একটু স্লাইডটা শেয়ার দিই। আচ্ছা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আমরা কোন কি বলছি, মানে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে আসলে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করি এবং তাদের কিছু আলাদা প্রপার্টিস আছে, কোয়ালিটি আছে। তো ইঞ্জিনিয়ারিং পারপাসে বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করি তাদেরকে বলা হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এখানে যে ডেফিনিশনটা তারা দিয়েছে, দ্য সাবস্টেন্স which are useful in the field of engineering are called engineering materials। আচ্ছা এইখানে প্রপার্টির মধ্যে প্রত্যেকটা বস্তুরই আসলে ফিজিক্যাল প্রপার্টিস, মেকানিক্যাল প্রপার্টিস আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। দেখা যায় স্লাইডটা? জি ম্যাম দেখা যাচ্ছে, ওই যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ইন্ট্রোডাকশন এই পেজটা দেখা যাচ্ছে। না ফার্স্ট পেজ দেখা যাচ্ছে ম্যাম, এখনো সেকেন্ড পেজ হয়তো ওপেন করে দেখেন। আসেনি এখনো? জি না ম্যাম। না ম্যাম এখন ওই যে ফার্স্ট পেজের স্লাইড যেটা ইন্ট্রোডাকশন লেখা ওইটাতে। আমি কি স্লাইড ওপেন করছি? আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও দেখো তো। ঠিক আছে রাইট। এখন জি দেখা ম্যাম যাচ্ছে, এখন চেঞ্জ হচ্ছে দেখা যাচ্ছিল আবার চলে গেছে। আচ্ছা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে ডেফিনেশনে বলছে যে ইঞ্জিনিয়ারিং পারপাসে বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছি তাদের কিছু স্পেসিফিক কিছু প্রপার্টি নিয়ে সেই ম্যাটেরিয়ালগুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলছি। ইট মে বি স্টোন, ইট মে বি স্টোন চিপস, ব্রিক কোয়া, ব্রিক, বিটুমেন, তারপর আর কি হতে পারে, টিম্বার হতে পারে, কনক্রিট, সিমেন্ট। তো প্রত্যেকটা আসলে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। ইটস মে বি রাবারও হতে পারে। তারপর আরো ব্যাম্বো, আমরা ইঞ্জিনিয়ারিং কাজে ব্যাম্বো যে কনক্রিটের স্ট্রাকচার গুলো প্রিপেয়ার করার সময় আমরা কি করি ম্যাম, একটা এরপর লাইম, সিমেন্ট, পেইন্ট, গ্লাস এগুলা। পুরো প্রত্যেকটা এক একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। টিম্বারের কথা যদি ধরি, আমরা কনস্ট্রাকশনের কাজে শাটারিং ইউজ করতে টিম্বার ইউজ করি। তারপর কতগুলো ছুনি বলে, হ্যাঁ আঞ্চলিক ভাষায় কতগুলো, যেমন ফর্ম উপরে যখন ছাদ ঢালাই হয় নিচ থেকে আমরা কিন্তু সাপোর্ট ইউজ করি, হ্যাঁ ওখানে টিম্বারের জি ম্যাম, কাজে বাঁশ দিয়ে। হ্যাঁ তারপর স্কেলেটন, যখন আমরা আউটওয়ার বিল্ডিং এর বাইরের সাইডে যখন কাজ করি তখন আহ স্কেলে চারপাশে হচ্ছে তোমার কি থাকে, ফর্মওয়ার্ক রেডি করা হয় তাই না?
জি ম্যাম। ম্যাম, জিও ফার্মা আর জিও টেক্সটাইল হ্যাঁ, এগুলা এই মানে কোন কাজে ইউজ প্রত্যেকটাই এক করে? একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। তারপর আমরা যে জিও ব্যাগ ইউজ করি সি শোরের কাছাকাছি বা যেখানে বেশি নদী ভাঙন হয়, হ্যাঁ ইরোশন হয়, ওখানে আমরা জিও ব্যাগ গুলো ইউজ করি, রাবার ড্যাম। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর ইউজটা আছে। তো প্রপার্টি অফ ম্যাটেরিয়ালস এ যদি দেখি, দেখো এখানে অনেকগুলো প্রপার্টিস আছে। সবার প্রথমে যে মেন ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি, কারণ মেকানিক্যাল প্রপার্টির উপর আসলে বেস করে আমরা আম, আমরা সিলেক্ট করি আসলে কোন পারপাসে বা কোন এক্সপোজার কন্ডিশনে আমরা কোন ম্যাটেরিয়ালটা ইউজ করব। তো মেকানিক্যাল প্রপার্টিস এর মধ্যে সবার প্রথমে যে ইম্পর্টেন্ট প্রপার্টি সেটা হচ্ছে স্ট্রেংথ, সেকেন্ড ডাক্টিলিটি, ডাকটাইল হতে হবে ম্যাটেরিয়ালটাকে। এবং সেটা এক একটা ম্যাটেরিয়ালের ডাক্টিলিটি এক এক রকম আসলে। এগুলো টেস্ট করে আসলে বের করা হয় যে কতটুকু ডাকটাইল, স্ট্রেংথ কতটুকু, দেন হচ্ছে ডোনেস। সো এগুলো প্রত্যেকটা প্রপার্টির আমরা ডেফিনিশন আসলে কিভাবে বুঝবো যে এটার স্ট্রেংথ কতটুকু, এটা টেস্ট আছে স্পেসিফিক কিছু, হার্ডনেস কত, হুম, strength, weight, ratio, etc. These are the mechanical properties, and based on these properties, we usually use engineering materials in different purpose. আচ্ছা, there হচ্ছে physical properties. These are the common, like প্রত্যেকটা অবজেক্টেরই physical property আছে, like it may be density, it may be specific heat, thermal expansion. Thermal expansion means এটা আসলে ন্যাচারাল ওয়েদারিং কন্ডিশন। লাইক আমি যদি আজকের ওয়েদারিং কন্ডিশনটা চিন্তা করি, লাইক নট বেশি টু, ইটস নট লাইক টু হট সান অর টু কোল, রাইট? একটা হচ্ছে এনভায়রনমেন্ট অনেক বেশি একটু ময়েশ্চার আছে, যেহেতু 2 দিন 3 দিন আমাদের 1 উইক বলতে গেলে অলমোস্ট 1 উইকের মতো অনেক বেশি রেনি ওয়েদার ছিল, রাইট? তো আবার কালকে পরশু হতে পারে কি অনেক বেশি সানলাইট থাকতে পারে। সো এই যে ওয়েদারের যে চেঞ্জিং, তো থার্মাল এক্সপেনশন, একবার একটা ম্যাটেরিয়াল এক্সপান্ড করতে পারে হট ওয়েদারে, আবার অনেক কুল ওয়েদারে কন্ট্রাকশন হতে পারে। কন্ডাক্টিভিটি, কোনো ইলেকট্রন বা কোনো রকম মলিকুল আসলে এই কন্ডাক্টিভিটি মিন্স ট্রান্সফার হওয়া, হ্যাঁ, একটা জায়গা থেকে একটা জায়গায় হিট ট্রান্সফার হওয়া, বা অন্য কিছু এরকম ট্রান্সফর্ম হওয়ার যে টেন্ডেন্সিটা, কন্ডাক্টিভিটি, মেল্টিং পয়েন্ট, হ্যাঁ, অনেক বেশি হিটে এটা গলনাঙ্ক যেটাকে আমরা বলি যে কতটুকু 100 টেম্পারেচার, এটা আমাদের মেল্টিং পয়েন্টটা কত, প্রত্যেকটা ম্যাটেরিয়ালে। দিস আর দ্য ফিজিক্যাল প্রপার্টি। এন্ড আদার কিছু আছে, সেগুলো হচ্ছে কেমিক্যাল প্রপার্টি, লাইক অক্সিডেশন প্রসেস। আমরা অক্সিডেশন নিয়ে আমাদের এইচএসসি লেভেল আমরা এগুলো নিয়ে ডিটেলস পড়েছিলাম। আসলে অক্সিডেশনটা কি জিনিস, করোশন কেন হচ্ছে, স্টিল করোশনটা কিভাবে হয়, আমাদের আরসিসির মধ্যে একটা মেইন ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস যদি বলি বা ম্যাটেরিয়াল যদি বলি, স্টিল, রাইট? এবং সেটা যদি করোশন হয়ে যায় আসলে বিল্ডিং কিন্তু ফেল করবে। হুম। আচ্ছা, আরো প্রত্যেকটা ম্যাটেরিয়াল কিন্তু করোশন এই প্রপার্টিটা থাকে, হ্যাঁ, বা কতটুকু কত পার্সেন্টেজ আসলে এটা অন্য কোনো কেমিক্যাল বা অন্য কোনো ম্যাটেরিয়াল বা কোনো কম্পাউন্ডের সংস্পর্শে আসলে করোশন হচ্ছে কিনা। তারপর হচ্ছে ফ্ল্যামেবিলিটি, টক্সিসিটি, এন্ড ম্যানুফ্যাকচারিং যে প্রপার্টিস গুলো আছে, এটা কিভাবে ফর্ম করা হয়, কিভাবে কাস্টিং করা হচ্ছে, মেশিন ওয়েল্ডিং, এই বিষয়গুলো। তো দিস আর দ্য ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং প্রপার্টিস। এরপর আসো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে আমরা যে ম্যাটেরিয়ালগুলো আমরা ইউজ করব সেগুলো কি পরিমাণ কস্টিং। লাইক আমরা বাজারে যদি চিন্তা করি, স্টোন চিপের দাম একরকম আর লোকাল ব্রিকের দাম একরকম, রাইট? দুটোটাই কিন্তু ব্রিকের কোয়াগুলা বা স্টোন চিপস আমরা কিন্তু অ্যাগ্রিগেট হিসেবে ইউজ করতেছি যখন কনস্ট্রাকশন হয়। তো এটা ইটস ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এবং ভেরিয়েবল একটা বিষয় যে কস্ট অফ ম্যাটেরিয়াল। তারপর বিভিন্ন ধরনের সিমেন্ট আছে, দিস ইজ অলসো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, এবং ওপিসি, পিপিসি, কুইক সেটিং সিমেন্ট, আমরা এগুলো সিমেন্ট ডিটেলস আসলে পড়বো। তো ওগুলোর মার্কেট প্রাইসও এক একটা এক এক রকম। availability of material, its desired shape and size and quantity. So আমরা যখন কনস্ট্রাকশনে কাজ করি, লাইক আমি কক্সবাজারে আমার একটা কাজ হচ্ছে এবং ওখানে সিশোর আছে, তো ওখানে আশেপাশে যদি কোনো একটা কনস্ট্রাকশন কাজ হয়, এটা লাইক ইটস মেরিন এনভায়রনমেন্ট, এবং ওখানে আমি যদি
নিচে আমার যখন ফাউন্ডেশন করা হবে অবশ্যই এখানে স্যালানিটি থাকতে পারে, বিকজ সি শোরটা কাছে, একদম কাছে না। এবং তোমরা যখন কক্সবাজার গেছো ওখানে দেখবা পানিগুলা মানে খাওয়ার যে পানি ড্রিঙ্কেবল ওয়াটারটা একটু নুনতা, মানে এটা স্বাদটা ওরকম, তাই না? এটা কেন হয় কেউ বলতে পারবে কেন হয়? হ্যালো, ইয়েস ম্যাম। কেন হয় কে বলতে পারবে যে ম্যাম কারণ ওই সমুদ্র আশপাশে তো তো ওই পানির লেভেলটা সমুদ্রের সাথে সমুদ্রের অবশ্যই, পানির সাথে ইয়েস ইয়েস, মিলে দ্যাটস দ্য ওই জন্য। রিজন। আবার আমাদের এই পাশের দক্ষিণ চট্টগ্রামের এই পারে যদি আমি চিন্তা করি, পতেঙ্গা সমুদ্র সি শোরের ওই পাশেও কিন্তু অনেকটা সেম, কারণ ওটা কিন্তু ওয়াটার টেবলটা কাছাকাছি সি শোরের সাথেই বলতে গেলে একই। হ্যাঁ, এই জন্য সি শোরের কারণেই আসলে ওয়াটার টেবলের পানির যে লেভেলটা সেটা এরকম। বাট আমি যদি অন্য সাইডে চিন্তা করি, আমি স্বাদু পানি বা কর্ণফুলী এই সাইডে যদি চিন্তা করি, ওয়াটার কিন্তু আসলে এটা ডিপেন্ডেবল জোন কোন লোকেশনে পড়তেছে। তো ওখানে যদি তুমি ফাউন্ডেশন দিতে চাও, প্রথমত একটা মেরিন এনভায়রনমেন্টের একটা বিষয় আছে, স্যালানিটি আছে, লবণ, অতিরিক্ত লবণ, এটা কিন্তু ফাউন্ডেশনের জন্য হার্মফুল। ফ্রেশ ওয়াটার ইউজ করতে হয়, যেগুলো তোমরা মিক্স ডিজাইনে দেখবা পরবর্তীতে। তো এই যে আমি একটা লোকেশনে বা আমি যদি খুলশীতে একটা বাড়ি করতে চাই, হ্যাঁ, আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে ওই যে লোকেশনে আমি স্ট্রাকচারটা করব ওটার আশেপাশে আমার মেটেরিয়াল অ্যাভেলেবল কিনা। মেটেরিয়াল বলতে আমি যে ফাইন এগ্রিগেট ইউজ করব লাইক স্যান্ড, তারপর ব্রিক, ওয়া হিসেবে আমি কোর্স এগ্রিগেট ইউজ করছি, ওয়াটারটা আমি কোথা থেকে আনবো, তারপর আমি কি আসলে বিল্ডিংটাতে স্টোন চিপস ইউজ করব নাকি ব্রিক, আশেপাশে যে লোকাল এগ্রিগেট বা ব্রিক পাওয়া যাচ্ছে, এগ্রিগেট পাওয়া যাচ্ছে, আমি এটা ইউজ করব। সো ইটস সবকিছু মিলে এগুলো একটা ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে যে কতটুকু কস্টিং হতে পারে। আচ্ছা, আমি যে বিল্ডিংটা ইউজ করতেছি এটা একটা হাই রাইজ বিল্ডিং, লাইক আমি তাতে ধরে নিলাম আমি এখানে স্টোন চিপস ইউজ করব। এখন স্টোন চিপসের মার্কেট প্রাইস একটু বেশি, সো এটা আমি কোথা থেকে আনবো? এটাকে সিলেটি পাথর ইউজ করব? তো এই যে ট্রান্সপোর্টেশন কস্ট, হ্যাঁ, তো সেজন্যই বলা হচ্ছে আমার প্রথমে দেখতে হবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমাকে অ্যাভেলেবেল কিনা, যে ম্যাটেরিয়াল গুলো আমি কনস্ট্রাকশন জন্য ইউজ করব বা কনস্ট্রাকশন পারপাসে ইউজ করব সেই ম্যাটেরিয়াল গুলো অ্যাভেলেবেল কিনা, এবং তাদের শেপ এবং সাইজ আমাকে দেখতে হবে, এবং যে ম্যাটেরিয়াল গুলো আমি চুজ করেছি সেটার কোয়ান্টিটি এবং কস্ট, এবং মাস্ট বি সবার প্রথমে কোয়ালিটিটা চেক করতে হবে। আমি যে ম্যাটেরিয়াল গুলো অ্যাভেলেবল আছে সেগুলোর কোয়ালিটি যদি ভালো না হয়, আমি এগুলো ইউজ করে তো কোনো আমার প্রফিট হবে না, উল্টা লস হবে। সো আমাকে অবশ্যই দেখতে হবে ম্যাটেরিয়ালের প্রথমে কোয়ালিটি, দেখার পরে আগে অ্যাভেলেবল কিনা, আফটার দ্যাট কোয়ালিটি, দেন কোয়ান্টিটি, দেন কস্ট। ওকে, এই বিষয়গুলো আসলে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস চুজ করার সময় অ্যাজ এ ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার তোমাকে এগুলো ডিসাইড করতে হবে। আচ্ছা, সার্ভিস ইন লাইফ অফ ম্যাটেরিয়াল, এই যে কোয়ালিটি ভালো হলে অবশ্যই লাইফ টাইম ভালো হবে। কিভাবে কতটুকু সার্ভিস দিচ্ছে সেটা ডিপেন্ড করছে। ডাইমেনশনাল স্টেবিলিটি অফ ম্যাটেরিয়াল, ওয়্যার, করোশন এক্সেট্রা, শর্ট এন্ড লাইফ, and appearance of material, color, surface texture, like this is basically কোয়ালিটির উপর পড়ে। ঠিক আছে, এগুলো কোয়ালিটির উপর ডিপেন্ড করছে যে কালারটা কেমন। লাইক আমি যদি এক মুষ্টি স্যান্ড নিই যেটা নর্মাল ওয়েদারে পড়ে আছে, ওটা দেখা যাবে ময়েশ্চার অ্যাবজর্ব করে ভলিউমে বেড়ে গেছে। দেখবে খোলা বাতাসে আমি যদি স্যান্ড ফেলে রাখি এরকম হয়। হ্যাঁ, এই জন্য হঠাৎ করে যেখানে কনস্ট্রাক্ট কাঁচের তারপল দিয়ে ঢেকে রাখা হয়, দেখছো কিনা এই বিষয়গুলো? আশা করি দেখেছো। কারণ এটা ওয়েদারের একটা বিষয় আছে, অ্যাগ্রিগেট ন্যাচারাল ওয়েদারে ফেলে রাখলেও কিন্তু এটা যে এই যে থার্মাল এক্সপানশন হচ্ছে তার কোয়ালিটিটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এবার এসো ক্লাসিফিকেশন অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এখানে দেখো অনেকগুলো ক্লাসিফিকেশন আমি দেখিয়েছি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কে। মোস্ট বেসিক যে দুইটার ধাপ, একটা হচ্ছে মেটালস আর একটা হচ্ছে নন মেটালস। সো মেটালস এর মধ্যে কি কি পড়ছে? প্রথমত আমি যদি বলি ফেরাস, যেটাকে তোমার আয়রন কন্টেইন করে, হ্যাঁ, এবং নন ফেরাস, নো আয়রন। এবং আয়রনের মধ্যে রোড আয়রন, কার্বন স্টিল, অ্যালয় স্টিল, কাস্ট আয়রন, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা স্টিলে বা রেনফোর্সমেন্টে আমরা পড়বো ডিটেইলস। নন ফেরাস যে ম্যাটেরিয়াল গুলো আছে ওখানে অ্যালুমিনিয়াম, কপার, লিড, সিলভার, টিন, জিঙ্ক,
সো এই ধরনের এই মিনারেল, এগুলো একটা কিন্তু মিনারেল, তাই না? তো এখানে কোনো আয়রন কন্টেন্ট নাই, বাট এই অ্যালুমিনিয়াম, কপার, এই বিষয়গুলো, এই যে ম্যাটেরিয়াল গুলো থাকবে। আর নন মেটালের মধ্যে পলিমার আছে, সিরামিক আছে। তো সিরামিক আমরা আলাদা একটা টপিক পড়বো উইথ অ্যাডমিক্সচারের সাথে। তো সিরামিকের মধ্যে দেখো একটু দাও, আচ্ছা, রিফ্র্যাক্টরিজ, abrasive glass, cement, concrete. These are the non-metal ceramic product এর মধ্যে। আর পলিমারের মধ্যে দেখো থার্মোসেটিং পলিমার্স, যেখানে প্লাস্টিক আর কিছু আছে থার্মোপ্লাস্টিক, তারপর ফেনল ফর্ম, অ্যালডিহাইড, হ্যাঁ এই বিষয়গুলো। আর পিভিসি, আমরা যে পাইপ ইউজ করি ওয়াটার ড্রেনেজ সিস্টেমে, হ্যাঁ রোড সাইডে, ওখানে কিন্তু পিভিসি পলিভিনাইল ক্লোরাইডের পাইপ আছে, হ্যাঁ আরো অনেক ধরনের পলিস্টারিনের পাইপ আছে, কনক্রিটের পাইপ থাকে। তো ডিফারেন্ট টাইপস, আসলে প্রত্যেকটা একটা ম্যাটেরিয়াল, এবং এগুলো দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে অ্যাকর্ডিং টু দেয়ার প্রপার্টিজ। হ্যাঁ আচ্ছা, মেকানিক্যাল প্রপার্টিস আমি একটু যাই, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে মূলত স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের সবথেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেংথ। সো মেকানিক্যাল প্রপার্টিজ আসলে ডিপেন্ড করতেছে নর্মাল ওয়েদারে বা ন্যাচারাল যে কন্ডিশনে থাকবে একটা স্ট্রাকচার, ওই অবস্থায় তার বিহেভিয়ার বা অ্যাকশনটা কেমন হবে আন্ডার এক্সটার্নাল লোড। সো এটাকে বলা হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটেরিয়াল দ্যাট ডিসক্রাইব দ্য বিহেভিয়ার আন্ডার দ্য অ্যাকশন অফ এক্সটার্নাল লোড। সো এক্সটার্নাল লোডটা কি কি হতে পারে? ইট মে বি উইন্ডস, it may be earthquake, it may be natural disaster, it may be fire hazard, external অনেক আসতে পারে লোড, লাইক হেভি মেশিনের কারণে যে ওয়েট আসতেছে। সো এক্সটার্নাল যে কোনো লোডের কারণে সেটা আসলে কিভাবে বিহেভ করছে, হ্যাঁ সেটাই। এবং ওই এক্সটার্নাল লোডের আন্ডার তার বিহেভিয়ারটা কেমন, এবং সেই বিহেভিয়ারটা আসলে টোটালি ডিপেন্ড করতেছে তার মেকানিক্যাল প্রপার্টির উপর। সো দ্য কমন মেকানিক্যাল প্রপার্টিস আর, ফার্স্ট ওয়ান ইজ আ স্ট্রেংথ। সো হোয়াট ইজ আ স্ট্রেংথ? সো ইট ইজ বেসিক্যালি এক্সটার্নাল লোড যখন একটা প্রপার্টির উপর, লাইক দিস আর দ্য সিলিন্ড্রিক্যাল ব্লক, ওকে। তো আমি এখানে 1000 পাউন্ডের একটা লোড দিলাম, ওকে, these are the cylindrical block. তো আমি যখন এখানে 1000 পাউন্ডের লোড দিব, তো এই যে লোডের আসতেছে, আমরা নিউটনস ল জানি, আমি এখানে প্রেসার দিচ্ছি, অপোজিট থেকে তো একটা রেসিস্টিং মোমেন্ট, রেসিস্টিং ফোর্স কাজ করতেছে না? জি ম্যাম, করতেছে। এই যে রেসিস্টিং ফোর্সটা, আমি উপর থেকে লোড আসতেছে এই বডিটার উপর, এই অবজেক্টটার উপর 1000 পাউন্ড। সো রেসিস্টিং ফোর্সটাও তো উইল বি ইকুয়াল আপওয়ার্ড, -1000 পাউন্ডের সে আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স কাজ করছে, রাইট? তো দিস ফোর্স Yes, উইল বি ma'am. ইকুয়াল, যতটুকু ফোর্স আসতেছে ততটুকুই তার ইকুয়াল রেসিস্টিং ফোর্স কাজ করতেছে আসলে বডিতে। এই যে ফোর্সটা কাজ করছে, এবং এই ফোর্সের কারণে উইদাউট ফেইলিউর তোমার লোডটাকে যদি এই বডিটা, এই সিলিন্ড্রিক্যাল বডিটা রেসিস্ট করতে পারে, কোন রকম ক্র্যাক, কোন রকম ফেইলিউর ছাড়া, মানে বডিটার কোনো চেঞ্জই, মানে ডাইমেনশনের চেঞ্জ হবে কিন্তু কোনো রকম ফেল হবে না, কোনো অংশটাতে ফেল হবে না। তো দিস ইজ কল্ড দ্য স্ট্রেংথ। তো এটাকে আমি যদি ডিফাইন করা হয় অ্যাজ ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজে, আমি যদি ডিফাইন করি তাহলে বলা হচ্ছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল, দ্যাট মিন্স এই বডিটার ম্যাটেরিয়ালটার অ্যাবিলিটি বলা হচ্ছে টু রেসিস্ট লোড উইদাউট ফেলিয়ার, দিস ইজ দ্য স্ট্রেংথ। তাহলে আমি একটা বডিকে, একটা অবজেক্টকে আমি প্রেসার ক্রিয়েট করলাম
1000 পাউন্ড লোড অ্যাপ্লাই করলাম এবং সেই বডিটা কোনো রকম ফেল করলো না, সে যেমন ছিল তার শেপ চেঞ্জ হলো বাট কোনো রকম ফেল হলো না, তাহলে সে আসলে লোডটাকে কি রেসিস্ট করছে কিনা, সে নিতে পারতেছে, সে লোডটা ক্যারি করছে। দ্যাট ইজ দ্য আসলে এই যে এবিলিটি, এই যে টেন্ডেন্সি টু রেসিস্ট লোড, দিস ইজ কল্ড দ্য স্ট্রেংথ। ওই বডিটা বা ওই অবজেক্টের স্ট্রেংথ, দিস ইজ দ্য মোস্ট। আমি যদি একটা বিল্ডিং এর কথা চিন্তা করি, ওই স্ট্রাকচারে হিউজ লোড আসতেছে, আমি মেশিন রাখছি, অথবা বাসা বাড়ির কথা চিন্তা করি, ওখানে ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়াল আছে, অবজেক্ট আছে, তো এগুলোর একটা লোড আসতেছে, তারপর এক্সটার্নাল লোড, উইন্ড ইফেক্ট লাইক আর্থকুয়েক আসতেছে। সো ওই স্ট্রাকচারটা কিন্তু এই ফোর্সগুলো রেসিস্ট করেই তার ন্যাচারাল কন্ডিশনে এক্সিস্ট করছে, তাই না? ইট মে বি 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 15 ইয়ার্স, 100 ইয়ার্স, অনেক বিল্ডিং আছে 100 ইয়ার্স ধরে ওই জায়গায় কোনো রকম ফেলিওর ছাড়া স্ট্রে করছে। সো দিস ইজ দ্য স্ট্রেংথ। So it is actually expressed or measured in terms of maximum load per unit area, maximum stress or ultimate strength. Okay, and that a material can withstand failure, and it varies according to the type of loading. Further, the strength is divided into 3 types. So কয় ধরনের স্ট্রেংথ আছে? এই স্ট্রেংথটাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ, যখন ওই বডিটার উপর টেনসাইল লোড ক্রিয়েট করছি। টেনসাইল লোড, তো আমাকে এখানে লোডিং প্যাটার্নটাও বুঝতে হবে যে আসলে বডিটা কখন কোন ধরনের স্ট্রেংথ প্রোভাইড করবে। সো টেনসাইল লোড যখন থাকবে, যখন বডিটার উপর টেনসাইল লোড আসবে, তখন বডিটা টেনসাইল স্ট্রেংথ প্রোভাইড করবে। যখন কম্প্রেসিভ লোড আসবে, তখন বডিটা কম্প্রেসিভ স্ট্রেংথ প্রোভাইড করবে। যখন সেটার উপর শিয়ার ফোর্স আসবে, তখন বডিটা শিয়ার স্ট্রেংথ প্রোভাইড করবে। ওকে, তাহলে লোডিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে বডিটা স্ট্রেংথও চেঞ্জ হবে। ঠিক আছে, সো টেনসাইল স্ট্রেংথ দেখো, দ্য টেনসাইল স্ট্রেংথ or tenacity is defined as the ability of material to resist a stretching or tensile load without fracture. So these are the picture of tensile load. এটাকে দুই পাশ থেকে আসলে লোডের কারণে এটার যে ইলংগেশন বা টেনসাইল, লাইক আমি এখানে এটা যদি একটা সিলিন্ড্রিক্যাল বডি আমি অ্যাটাচ করা থাকে, সো এখানে ফোর্স পি কাজ করতেছে। সো এটার আগে লেন্থ ছিল এল, আমি ফোর্স দেওয়ার পর এটা লেন্থ বেড়ে হয়ে গেল, এতটুকু পরিমাণ লেন্থ বেড়ে গেছে, দিস ইজ দ্য এল প্রাইম। তো আগে ছিল এল, ইলংগেশন হয়ে গেছে ডিউ টু টেনসাইল লোড, এবং ওই বডিটার কোনো রকম ফেলিয়ার হলো না, বাট লোডটাকে সে রেসিস্ট করতে পারছে। সো দিস আর দ্য টেনসাইল স্ট্রেংথ। একইভাবে কম্প্রেস মানে কম্প্রেস করা, লোডের অ্যাপ্লাইয়ের কারণে বডিটাকে কম্প্রেস করে ফেলা। সো সেটাও যদি আমি চিন্তা করি, আমি লাইক স্ট্রাকচারটা নিচে সাপোর্ট দিয়ে অ্যাটাচ করা আছে, তো উপর থেকে আমি একটা 10 কিপ লোড অ্যাপ্লাই করলাম। সো বডিটা অ্যাক্সিস বরাবর, মনে রাখতে হবে সবসময় এই যে লোডটা পাস করছে, এটাকে যদি আমি দুইটা অ্যাক্সিসে ভাগ করি, দিস আর দ্য এক্স অ্যাক্সিস এন্ড দিস ওয়ান দ্য ওয়াই অ্যাক্সিস। সো দিস আর দ্য অ্যাক্সিয়াল লোড। তো এই লোডটা আসলে পাস করবে অ্যাক্সিয়াল বরাবর, অ্যাক্সিস বরাবর পাস করছে, ভার্টিক্যালি ওয়াই অ্যাক্সিস দিয়ে পাস করছে, এবং এই লোডের কারণে বডিটার শেপ ছিল এল লেন্থ, বাট এই এখন কম্প্রেস করে, কম্প্রেসিভ লোডের কারণে সে কম্প্রেস হয়ে গেল এতটুকু। দ্যাট মিন্স তার আগে ছিল এতটুকু অংশ, আমি ডটেড দিয়ে দেখাচ্ছি। সো এল প্রাইম পরিমাণ কমে গেল, তখন আর লেন্থ হয়ে গেছে এতটুকু, আগে ছিল এতটুকু এল। সো বডিটা কম্প্রেসিভ লোডের কারণে তার বডি শেপ এবং চেঞ্জ হয়েছে কিনা, আমি যদি লোড অ্যাপ্লাই করি তার বডি শেপ চেঞ্জ হবে কিনা, জি ম্যাম, চেঞ্জ হবে। সো দিস আর দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ। এই যে তার বডিটা ফেলিয়ার করলো না, কিন্তু কম্প্রেসিভ লোডের কারণে তার মধ্যে যে স্ট্রেস ডেভেলপ হয়েছে সেটাকে সে রেসিস্ট করতে পারছে। হ্যাঁ, সো দিস আর দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ। এবং শিয়ার স্ট্রেংথ কখন হচ্ছে? শিয়ার স্ট্রেংথ আমি চিন্তা করব যখন একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, যখন একটা অবজেক্ট স্লাইড করবে, এই অবজেক্টটাকে যদি আমি মাঝখানে কেটে নেই, তাহলে তার দুইটা পোর্শন হয়ে যায়, তো একটা আরেকটার উপর স্লাইড করবে, একটা আরেকটার উপর স্লাইড করবে, দিস ওয়ান দ্য পজিটিভ এন্ড দিস ওয়ান দ্য নেগেটিভ। এই যে একটা
এইটা একটা অবজেক্ট ছিল এবং একটা সারফেস ছিল। যখন আমি এটাকে কেটে নিলাম, এখানে দুই ভাগ হয়ে গেল, তখন দুইটা বডিতে রূপ নিচ্ছে। একটা বডি আরেকটা বডির উপর দিয়ে কি করছে, স্লাইড করছে। এই যে স্লাইড করলো কখন, যখন এই বডিটার উপর শিয়ার ফোর্স আসলো। লাইক দিস আর দ্য একটা সিলিন্ড্রিক্যাল বডি, আমি এখানে লোড অ্যাপ্লাই করলাম, বডিটা মাঝখান দিয়ে এভাবে দুই ভাগ হয়ে এই বডিটার উপর কি করলো, স্লাইড করে নিচে পড়ে গেল। তো এটা যদি না হয়, সরি, এই বিষয়টা হচ্ছে শিয়ার ফোর্স। এখানে তাহলে আসলে কি ডেভেলপ হচ্ছে, বডিটার উপর শিয়ার ফোর্স ডেভেলপ হচ্ছে। এবং এই শিয়ার ফোর্স যদি ডেভেলপ হয় এবং বডিটা যদি এই ফোর্সটাকে রেসিস্ট করতে পারে, তখন তাকে বলা হচ্ছে শিয়ার স্ট্রেংথ। তো দ্য এবিলিটি অফ ম্যাটেরিয়াল টু রেসিস্ট ট্রেভার্স লোড, ট্রেভার্স মানে দেখো এই যে ভাগ করলাম, এই ট্রেভার্স বরাবর loads tending to separate or cut the material is called the shear strength. Clear? বোঝা গেছে বিষয়টা? আর মানে Yes, ma'am. ম্যাম শেয়ার স্ট্রেন্থে আপনার কোনো মানে ফোর্স পড়লে যেটা কিছু অংশ ভেঙে যাবে, সেক্ষেত্রে এটা হবে শেয়ার স্ট্রেন্থ। সেটাই তো বলছি, যে একটা বডি আরেকটার উপর দিয়ে স্লাইড করে যাবে। হ্যাঁ, সেটা যদি আমি কাট করি অথবা লোডের কারণে সেপারেট হয়ে যায়, এই যে শিয়ার ফোর্সটা ডেভেলপ হচ্ছে ওই বডিটার উপর, ওই অবস্থায় এই শিয়ার ফোর্সটাকে যদি বডিটা কোন রকম ফেলিওর ছাড়া রেসিস্ট করতে পারে, তাকে বলা হচ্ছে শিয়ার স্ট্রেংথ। ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। ম্যাম যদি আরেকবার যদি কম্প্রেসিভ স্ট্রেন্থটা একটু বলতেন তাহলে ভালো হতো, আচ্ছা, একটু ভালো হতো। কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে লাইক সাপোজ আমার এই বডিটা, এটা একটা সিলিন্ড্রিক্যাল মাস বা একটা ব্লক, চিন্তা করো একটা কনক্রিট একটা ব্লক, আমি এখানে লোড অ্যাপ্লাই করলাম, তার আগে লোড ছিল এল, সরি লেন্থ ছিল এল। যখন আমি এটাকে কম্প্রেস মানে কি, দুই পাশ থেকে চাপ দিয়ে এটাকে কম্প্রেস, মানে এটার সাইজ এবং শেপটা চেঞ্জ হবে। যেটা লেন্থ ছিল আগে 10 ফিট, এটা আমি কম্প্রেসিভ লোড দিলে এটা ধরো 8 ফিট হয়ে গেল। আমি দুই পাশ থেকে করে দিচ্ছি, এটা তো নিচের অংশটা অ্যাটাচ করে উপর থেকে আমি ধরো 1000 কিপ লোডের দিচ্ছি, এটা তো কিছু পরিমাণ চেঞ্জ হবে না? অবশ্যই হবে। তো আগে ছিল এল, এটা লেন্থ চেঞ্জ হয়ে গেল সাপোজ ধরো এল প্রাইম। তো এখানে কতটুকু পরিমাণ আসলে তার সাইজ এবং শেপে চেঞ্জ আসছে না? লাইক ডেল এল পরিমাণ চেঞ্জ হলো, এটা তো আমি জানি না। হুম আমি ধরে নিলাম যে ডেল পরিমাণ চেঞ্জ হলো। এই যে কম্প্রেসিভ লোড, আমার কম্প্রেসিভ লোড কম্প্রেস করছে বডিটাকে, আকারে ছোট করে ফেলছে, দুই পাশ থেকে প্রেসার দিয়ে আমি ছোট করে ফেলছি। এটা তো নিচের দিকে যাওয়ার কোনো স্পেস নাই, এটা তো অ্যাটাচ করা বডিটা। তো এই যে লোডের কারণে, এই লোড যে কম্প্রেস লোডটা আসলে বডিতে আসলো, এই লোডটাকে কনক্রিট এই এক্ষেত্রে তো ম্যাম ব্লকটা, সাইডের দিকে মানে একটু বাড়বে, মানে হ্যাঁ দুই হ্যাঁ, সাইডে একটু একটু বাড়বে। এই তো এইদিকে ওর এই পাশে ছোট হয়ে গেলে এই পাশে পড়তে বেড়ে যাবে না? জি ম্যাম, সেটাই বলতেছিলাম। হ্যাঁ, এদিকে তো অবশ্যই বাড়বে। আমি আমি উপরেরটা চিন্তা করছি, তো উপরেরটা আমি ছোট হলে তো ওর এদিকে কোনো রকম ফেলিওর ছাড়া দুই পাশ দিয়ে কিন্তু ইলংগেশন হবে, ট্রাভার্স ডিরেকশন বরাবর, দিস আর দ্য ট্রাভার্স ডিরেকশন। তো তার ইলংগেশন হবে, কিছু পরিমাণ ইলংগেশন হবে, ঠিক আছে? মানে প্রস্থে তার বেড়ে যাবে, উইডথটা বেড়ে যাবে, লেন্থটা কমে যাবে, শর্টেনিং হবে, লেন্থ শর্টেনিং হবে। তো এই যে কম্প্রেসিভ লোড এর কারণে তার বডি চেঞ্জ এবং সাইজ এবং শেপ চেঞ্জ হচ্ছে, সাথে সাথে তার কোনো রকম ফেলিওর ছাড়া এই লোডটাকে সে কিন্তু কি করছে, একটা লিমিট পর্যন্ত সে রেসিস্ট করতে পারবে। তো ওই যে রেসিস্টিং যে পাওয়ারটা, যে রেসিস্টিং যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিকে বলা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ। তো লোডের উপর বেস করে তোমার স্ট্রেংথ গুলো, টেনসাইল লোডের কারণে টেনসাইল স্ট্রেংথ, কম্প্রেসিভ লোডের হলে কম্প্রেসিভ স্ট্রেংথ, শেয়ার লোডের ফোর্সের কারণে শেয়ার স্ট্রেংথ। So these are the most important material for any engineering material: compressive, shear and tensile. এরপরে আরো আছে। আচ্ছা, আজকে মনে হয় আর আগাইতে পারবো না, তো বাকি নেক্সট দিন আমরা স্টিফনেস, বাকি ইঞ্জিনিয়ারিং প্রপার্টি গুলো, ম্যাটেরিয়াল গুলো দেখবো, এবং সাথে স্ট্রেস এবং স্ট্রেনের ডায়াগ্রাম দেখে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। ওকে? ওকে ম্যাম।
কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই ইন্ট্রোডাকশনটা শেষ হলে আমরা ব্রেকে চলে যাব। তোমাদের 3rd নাম্বার উইকে একটা সিটি হবে, আমি ডেটটা জানিয়ে দেব খুব শীঘ্রই। ঠিক আছে? ম্যাম আমরা ক্লাসটা আবার একটু রিভিউ করে তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তখন করবো আর কি ম্যাম। আজকে ম্যাম হ্যাঁ, সেটা তো কাইন্ডলি অবশ্যই। আর রেকর্ডিংটা একটু দিয়ে টপিকটা দিন। আমি নেক্সট ক্লাসে জানাই দিব। ইন্ট্রোডাক্টরি পার্টের উপর ছোট করে একটা আমি সিটি নিয়ে নিব। ওকে ম্যাম। 20 মার্কসের একটা সিটি হবে। চ্যাপ্টারটা স্লো হয়ে গেছে। ম্যাম আপনি টোটাল সিটি কয়টা নেবেন আমাদের মিড আমি ফাইনাল মিল? আমি দুটাই নিব, দুইটা নিব। তুমি আমাকে ফাইল পাঠাইছো, ওইটাতে কি ভাইরাস আছে নাকি? কোথেকে পাঠাইছো এটা? আমার ল্যাপটপ তো হ্যাং হয়ে গেছে। কে পাঠাইছে এটা আমাকে? মইন। মইন ম্যাম আপনাকে ইমেল করেছিলাম ওই ওদের ইমেলগুলা। ডিলিট একসাথে। সিকিউরিটি অপশন কি হলো? হুম? আমি কি ক্লাস থেকে বেরিয়ে গেছি? তোমার যেটা যে ফাইলটা ডিস্টার্ব করতে যাবো সেটা কি ফাইল? ডকুমেন্ট নাকি এক্সেল। এক্সেল? এক্সেল ক্লোজ করে দাও এন্ড টাস্ক দাও এন্ড এক্সেল। টাস্ক। আচ্ছা, এখন করতেছি। আচ্ছা, 2401 Yes, ma'am. 02 ইয়েস ম্যাম। 3 4 5 প্রেজেন্ট ম্যাম। 3 আছো? ম্যাম 3 ড্রপ আউট। 4 3 ড্রপ। ম্যাম 4 ও ড্রপ আউট। 3 4 ড্রপ আউট ম্যাম। ড্রপ দিছে না? আচ্ছা, 5 প্রেজেন্ট ম্যাম। ম্যাম আপনি চাইলে রেকর্ডটা অফ করে দিতে পারবেন। 5 6 6 আছো?